অফিস থেকে ফিরে একটু বিশ্রাম নিয়ে বন্যা এক এক করে সব চেক করতে লাগলো। বিন্দু রান্না ঠিকমতো করে রান্নাঘর সাজিয়ে রেখে গেছে কিনা, ফুলের টব জল দেওয়া হয়েছে কিনা, একটি লাইট জ্বলছিল না সেটা ঠিক করা হলো কিনা, এবং সবশেষে শ্বশুরমশাই সময় মতো ওষুধ খেয়েছে কিনা। অভয় বাইরের বারান্দায় বসেও পুত্রবধূর সব ব্যস্ততা লক্ষ্য করছিল। বছর কেটে গেছে, তবুও সেই মর্মান্তিক ঘটনা আজও বারবার মনে এসে সব তোলপাড় করে দেয়। একমাত্র সন্তান, সদ্য বিবাহিত, জীবন মোটে শুরু করার মুহূর্তে সেই ভয়াবহ দুর্ঘটনায় সমস্ত স্বপ্ন ভাসিয়ে নিয়ে গেছিল। কল্যাণ ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল, তাই ওকে নিয়ে বা ওর ভবিষ্যৎ নিয়ে কেউ চিন্তিত হয়নি। যখন দশম শ্রেণীর পরীক্ষায় তৈরি নিয়ে ব্যস্ত, ঠিক তখনই মিনতি অসুস্থ হয়ে পড়ে। মায়ের অসুস্থতা ওকে ভাবিয়ে তুলেছিল, পড়ায় মন বসতে অসুবিধা হচ্ছিল। তারপর আরও অস্থির হয়ে পড়ল যখন জানা গেল মা ভয়ানক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে। ওর অবস্থা বুঝতে পেরে মা কাছে ডেকে বলল, আমার জন্য ভেবে তোমার সামনের পরীক্ষার ক্ষতি করো না, এ তোমার দীর্ঘ ভবিষ্যতের প্রথম স্তম্ভ, তোমাকে ভালো করতেই হবে। মার এই কথায় বল পেয়েছিল, পড়াশোনায় মন দিয়েছিল, পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছিল। মা যেন পরীক্ষার ফল জানার ছটপট করছিল। ভালো রেজাল্ট জানার পর ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল। সেদিন অনেক দিন পর মার মুখে হাসি দেখেছিল। আর এর 3 দিন পর মা স্বর্গে চলে গেল। অভয় একদম একা হয়ে পড়েছিল। কল্যাণ বাবার এই একাকিত্ব বুঝত, যতটা সম্ভব বাবার কাছে থাকবার চেষ্টা করত। কিন্তু কিছু কষ্ট মানুষের একান্ত নিজের, হাজার চেষ্টাতেও তার থেকে মুক্তি পাওয়া যায় না। কল্যাণ পড়া শেষ করে চাকরি পেতেই অভয় মেয়ে দেখা শুরু করে দিল। আর কয়েক মাসের মধ্যেই বন্যাকে ঘরে নিয়ে এলো। পিতৃহীন বন্যা এসে সংসার সম্পূর্ণ নিজের মাথায় তুলে নিল। এতদিনে বাড়ি যেন সত্যিই বসবাসের যোগ্য হয়ে উঠল। অভয়ের মধ্যে ওর নিজের বাবাকে খুঁজে পেয়ে ওর প্রতি সেবার কোনো ত্রুটি রাখল না। কিন্তু ভাগ্যের পরিহাস, এই আনন্দ ছিল ক্ষণস্থায়ী। একদিন খবর এলো কল্যাণের গাড়ি একটি বাসের সঙ্গে ধাক্কায় ও ভীষণ আহত হয়েছে। অভয় ও বন্যা হাসপাতালে ছুটে গেল। অফিস থেকেও অনেকে ছিল সেখানে। আইসিইউতে ডাক্তারদের সব প্রচেষ্টা বিফল করে দিয়ে কল্যাণ ওদের ছেড়ে চলে গেল। বন্যা কল্যাণের কথা কখনো বলে না, কারণ ও নিজে ভেঙে পড়ে অভয়ের কষ্ট আর বাড়াতে চায় না। পাথর বুকে বেঁধে মেয়েটি অভয়ের সেবা করে চলছে। কতবার বলেছে নিজের বাড়ি চলে যাক, আবার বিয়ে কর, কিন্তু না, কিছুই শুনবে না। বলবে কল্যাণ নেই, আমিও যদি যাই তাহলে তোমাকে দেখবে কে। বন্যা 1 কাপ চা অভয়ের হাতে দিয়ে নিজেরটা মুখে দিয়ে বলল, পার্কে হাঁটতে গিয়েছিলে তো, শরীর কেমন আছে? অভয় বলল, আমি একদম ঠিক আছি। এবার নিজের জীবনটি একটু ভাবতে শুরু করো, আমি সারা জীবন থাকবো না। কথা ঘুরিয়ে বন্যা বলল, পাশের ঘরে গ্রিলটা বদলাতে হবে, আসছে মাসে তোমার চেক আপ আছে, মনে রেখো। কি হবে এই মেয়ের? কতভাবে বোঝাতে চেষ্টা করেছে যে একটা বিয়ে করে আবার সংসার কর। যা সত্য তাকে মেনে নিয়ে নতুন পথ খুঁজে নিতে হয়। ওর বাড়ি থেকেও অনেক বুঝিয়েছে, কিন্তু আজ অবধি কোনো কথায় কাজ হয়নি। অভয় ইদানিং ওর কথা ভেবেই অস্থির হয়। কি করবে ওই মেয়েটাকে নিয়ে? এভাবে বলে কিছু হবে না ভেবেই ইচ্ছে করে একদিন অভয় ওকে খুব কড়া কথা শোনালো। বলল, তুই কেন বুঝিস না যে তুই আর আমার পুত্রবধূ নেই, কারণ আমার ছেলে বেঁচে নেই। তুই জোর করে এ বাড়িতে পড়ে আছিস। তুই বলিস তুই আমার মেয়ে, তা সত্য নয়। পুত্রবধূ কখনো মেয়ে হয় না, তুইও নয়। তুই সবসময় নিজের মত আমাদের ওপর চালাস, যা আমার মোটেই ভালো লাগে না। তুমি আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি, কারণ এ বাড়ি আর তোর নেই। কথাগুলো বলে অভয় নিজেকে সামলাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বুকটা যেন যন্ত্রণায় ভেঙে যাচ্ছিল। দুপুরে বন্যা খাবার জন্য দরজায় অনেকবার টোকা দিয়ে ডাকলো, বাবা দরজা খোলো, খেয়ে নাও। কিন্তু অভয় দরজা খুলল না। সকালে অভয় ব্যালকনিতে চুপচাপ বসেছিল। বন্যা কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে অভয়কে প্রণাম করে বাড়ি ছেড়ে চলে গেল। এরপর অভয় বারবার দরজার দিকে তাকালো, যদিও ফিরে আসে। রাস্তায় গিয়ে খুঁজে এলো, না, কোথাও নেই।
কোথায় গেল মেয়েটি? কোথায় থাকবে এই এত বড় শহরে? সারাদিন সময় যেন কাটছিল না। এই ঘর ও ঘর করতে লাগলো, নিজেকে ধিক্কার দিল। কেন এমন কঠিন হলো ও? ওকে আরও বোঝাতে পারতো। বিকেলে পার্কে গিয়ে একটি বেঞ্চে বসে রইল। একগুচ্ছ বাচ্চা খেলছে, লোকেরা হাঁটছে, কেউ নিজের কথা বলছে। এক সময় ওর চোখ দুটো বেয়ে অশ্রুধারা নেমে এলো। ভুল করেছে ও, এমন কঠিন হওয়া উচিত হয়নি। হঠাৎ ঘাড়ে একটি কোমল স্পর্শেও ঘুরে তাকালো। বন্যা পাশে দাঁড়িয়ে বলল, তোমার তো খুশি হবার কথা, এখানে বসে কাঁদছো কেন? থরথর করে কাঁপতে লাগলো অভয়। হাতের লাঠি ফসকে পড়ে গেল। বন্যা ওর কোলে মাথা রেখে বলল, তুমি কেঁদো না, আমি তোমার কষ্ট দেখতে পারি না। মুখ তুলে বলল, ঠিক আছে, আমি আবার বিয়েতে রাজি আছি, আর সেই কন্যাদান তুমিই করবে। এবার বাড়ি চলো। ওরা দুজনে আস্তে আস্তে পার্ক থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হলো।